এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমার বান্ধবীরা দেশে বিদেশে বেশ ভালোই বেড়াচ্ছে। আর আমি সামান্য নানু বাসায় যেতে পারলাম না। কারণ এই যে আমার ফ্যামিলির সবাই এক একটা বিজি মানুষ। বাবা থেকে শুরু করা যাক, বাবা আগে নিজে বিজনেস সামলাতেন, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর বিজনেস থেকে ছুটি নিয়ে নিলেন। এবং সেখানে 4 বছর আগ থেকে আমার বড় ভাইয়া সেই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন। আর ছোট ভাইয়া, সে তো একটা কাস্টর, সে তার কোনো দায়িত্বের মধ্যেই নেই। মাস্টার্স ফাইনাল ইয়ারে সে এখন। ভাইয়াকে বিজনেসে হেল্প করতে বলে সে বলে আমি জব করব। এসব লোহার বিজনেস আমার দ্বারা পসিবল না। ছোট ভাইয়ার যা রাগ, ওকে কেউ আর কিছু বলার সাহসই পায় না। এরপর আমার ভাবি সবচেয়ে বেস্ট ভাবি, কিন্তু ওনার সাথে ঘুরতে যাব এমন কোনো রাস্তাই নেই, কারণ আমার ভাবি এখন 5 মাসে প্রেগনেন্ট। ভাবির এই অবস্থায় ওনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা মোটেও ভালো দেখাবে না। আমার এই অসহায় মন দেখে ভাবি আমাকে বলেছিলেন ওনার বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আমি একটা বড় না বলে দিলাম। কারণ এইসব কথা ভাইয়া জানলে আমার ভাইয়া দুজনকেই মেরে তক্তা বানায় দিবে একদম। এরপর আমার প্রাণপ্রিয় আম্মা যান, আম্মা তো বাসা ছাড়া কোথাও নড়তেই চান না। যদিও আম্মু শুধু নানু বাসা আর ওনার একমাত্র বোনের বাসায় যান, তবে এখন ভাবে প্রেগনেন্সি আর বাবার অসুস্থতার জন্য কোথাও বেরোতে পারেন না। আর আমিও হয়ে গেলাম ঘরবন্দি। যদিও মামা আমায় নিয়ে যেতে চেয়েছিলেন নানু বাসায়, তবে আমার আম্মুকে ছাড়া একা একা যেতে ভালো লাগে না। আমার একমাত্র খালামণির বাসা আমাদের বাসা থেকে 5 মিনিটের পথ, তবে আমার ওই বাসা যাওয়ার কোনো মন মানসিকতাই নেই। কারণ একটাই, আমার রাগী বদমেজাজি হিংস্র আর দেখতে মারাত্মক সুন্দর খালাতো ভাই মিস্টার সাদনান সাদিফ। ওনার কথা মনে আসতেই প্রায় 3 বছর আগের সেই কাহিনীটা চোখে ভেসে ওঠে। আর সাথে সাথেই আমার মন আতঙ্কে কেঁপে ওঠে। উফ, ওনার কথা বাদ, আপাতত এখন একটা প্ল্যানিং করা দরকার। আম, এই পর্যন্ত 4বার ফোন দিলাম, কিন্তু আমার গুণধর খালাতো বোনরা কল রিসিভ করবে না বলে পণ করেছে বেবি। শেষ পর্যন্ত ইতিহাপুর আমার উপরে দয়া হলো আর সে কলটা রিসিভ করলো। হ্যাঁ শেফাফুল, বল। এই ভাই, কয়টা বাজে? তুমি এখনো ঘুমাচ্ছ? আর তোমার ওই বজ্জাত বোনটা কোথায়? তাকে আমি মেসেজ কল দিতে দিতে টায়ার্ড হয়ে গেলাম। জুমু, সে তো আমার পাশেই ঘুম। তুই কি রে বলতো? কালকে রাতে আড্ডা দিতে দিতে তো প্রায় 3টা বেজে গেছিল আমাদের, আর এখন বাজে সকাল 11টা। এত তাড়াতাড়ি উঠে গেলি কিন্তু কেন? আপু, আমি না স্বপ্নে দেখলাম কি আমি ঘুরতে যাচ্ছি সবার সাথে, কি যে মজা হচ্ছিল ঘোরাফেরা করতে। উফ, হঠাৎ দেখলাম আমাকে কে যেন একটা ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমি নিচে পড়ে যাচ্ছি। আল্লাহ গো বলে চিৎকার দিয়ে চোখটা খুলে উঠে বসলাম। দেখি আরে, এটা তো আমার বাসা। চিন্তা করো আপু, আমি কি পরিমাণ ডেসপারেট ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যেতে চাচ্ছে আমাদের আদরের ময়নাটা? আপু, এই পাশে মেলা হচ্ছে, ওই যে প্রেস ক্লাবের পাশে, চলো না ওইখানে। বেশি দূরে না তো, তুমি খালামণি আর মাকে রাজি করিয়ে নাও না প্লিজ। ওইখানে যাবি? ওকে, সমস্যা নাই। ইসলাল ভাইয়া কি গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, বড় ভাইয়া তো গাড়ি করেই অফিসে যায়, সমস্যা নেই, আমরা রিক্সা করে চলে যাব। কেন? আমার গাড়ি কি তোর চোখে লাগে না? ওহো, আমি তো ভুলেই গেলাম, তোমাদের তো জন প্রতি গাড়ি আছে। আমার বড় লোক আপুই। শেফা, মায়ের খাবি তুই এখন। বিকেলের দিকে আমি পিক করে নেবো তোকে, রেডি থাকিস। তখনই আমার প্রাণপ্রিয় বোন প্লাস কলিজার বান্ধবী জুমান ওরফে জুমু ইতি আপু থেকে মোবাইল নিয়ে ঘুমের মাঝে বকতে শুরু করলো। এই শেফানি, কুত্তানি, কই যাচ্ছিস তোরা? আমিও যাব। জুমু বেবি, তুমি পড়ে পড়ে ঘুমাও, আমরা বিকালে আজকে মেলায় যাচ্ছি, কিন্তু তুমি যেও না, হা করে ঘুমাও কেমন? এই না, না, আমিও যাব। তোর ভাইকে কত বললাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাফসান তো 1 নম্বরের রাগী। সে নাকি এমন প্লেসে যায় না। আহারে, কত কষ্ট। তো ছোট ভাইয়াকে বলবো তার উঠবি তার নামে তারই ছোট বোনকে কথা শোনাচ্ছে। না না, খালাতো বোন, এমন করিস না। ও জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। যে রাগী তোর ভাই। আচ্ছা, বাই বাই, গোসল আছে, নামাজ আছে, বিকালে দেখা হবে, টাটা। মোবাইল স্পিকারে দিয়ে লাভ ইউ জুম্বালিকা অ্যান্ড শেষ আপু। লাভ ইউ টু শেফাফুল। কল রেখে নাচতে নাচতে ভাবির কাছে গেলাম। ভাবি কিচেনে রান্না করছে, আমাকে দেখে মুচকি একটা হাসি দিলেন। উফ, আমার ভাবিটাই না একটু বেশি কিউট। ভাইয়ার ভাবির লাভ ম্যারেজ হয়েছিল,
ওদের 3 বছর রিলেশন আর 2 বছর আগেই বিয়ে হলো। ভাইয়া আমার ধবধবে সাদা, কিন্তু ভাবি হলো উজ্জ্বল ফর্সা। ওদের দুজনকে একসাথে দেখলেই আমার মনটা খুশিতে নেচে ওঠে। ভাবি, তোমাকে না মা নিষেধ করলো কিচেনে কিছু করতে? অনেক গরম তো পড়ছে, ভাইয়া জানলে বকা খাবে তুমি। কি যে বলো না শেফা, কিচ্ছু হবে না। আমার রান্না করতে বেশ ভালো লাগে। আর মা কত দিকে সামলাবে। কেন ভাবি, আমি করব আর কি এখন থেকে, ঠিক আছে? ভাবি আমার কথা শুনে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, তোমার বয়সে থাকতে বাসার একটা কাজও আমি করতাম না। অনার্স শেষ করেই তো আমি এই টুকটাক রান্না শিখলাম। সব কাজ ভাবি আর মাই করতাম। সেই হিসাবে এই পুচকু বয়সে তুমি অনেক কাজ করো। ওকে ওকে মহারানী, করেন রান্না, তবে আমাকে হেল্প করতে দিন। আচ্ছা সেনাপতি। বলেই ভাবি ফিক করে হেসে দিল, আর আমিও হাসতে লাগলাম। জানো ভাবি, আজকে মেলায় যাব ইতিয়াপু আর জুমুর সাথে। ইস রে, তাই নাকি? আমারও অনেক ইচ্ছে করে যেতে, কিন্তু এনার জন্য তো আমার বাসা থেকে বের হওয়াই মানা করে দিয়েছে তোমার ভাইয়া। আহা ভাবি, আমার লিটল প্রিন্স আর প্রিন্সেস আসার পরে আমরা অনেক অনেক ঘোরাঘুরি করব, ওকে? মন খারাপ করো না তুমি, ঠিক আছে? তোমার ননদ তোমার জন্য অনেক জিনিস কিনে নিয়ে আসবে, দেখো তুমি। আমার কথায় ভাবি মুচকি হেসে এক হাতে আমায় জড়িয়ে নিল। বিছানার উপরে কিছু 3 পিস বের করে রেখেছি, আমি কোনটা পরবো কিছু বুঝতে পারছি না। তাই 7-5 না ভেবে কাপড়গুলো হাতে নিয়ে নিচে নামতে লাগলাম। এই সমস্যা থেকে একমাত্র ভাবি উদ্ধার করতে পারবে আমায়। অবশ্য রুমে মা ছিল, কিন্তু মা আমায় সাহায্য করতে পারলো না। আগে তো ভাইয়ার রুম উপরেই ছিল, তবে এখন ভাবি প্রেগনেন্সির জন্য নিচে ট্রান্সফার হয়ে গেল। একটা একটা ড্রেস নিচ্ছি আর আমার সামনে ধরে ভাবিকে দেখাচ্ছি। ভাবি বুড়ো আঙুল দেখিয়ে সবগুলোকেই ডাউন দেখাচ্ছে। শেষে একটা ব্ল্যাক কামিজ সেট ভাবির পছন্দ হলো। এই যে ফুল, এই ব্ল্যাক ড্রেসটা তোমার সাদা স্কিনের সাথে একদম পারফেক্ট ম্যাচ করবে। এইখানে রেডি হয়ে নাও না। ভাবিকে একটা চুম্মা দিয়ে রেডি হতে চলে গেলাম। লং কামিজ আর আমার অল টাইম প্রিয়। হালকা সেজে চুলে একটা বেনি করে ওড়নাটা গায়ে জড়িয়ে রেডি হয়ে নিলাম। একটু পরেই আপুরা আসলো, আর মা বাবা ভাবি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম আমরা। আমি আর জুমো পেছনে বসেছি আর ইতিয়াপু সামনে। আজ ইতিয়াপু ড্রাইভ করছে না, খালামণি নাকি জোর করে ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে। 3টা মেয়ে একা ছাড়তে খালামণি কোনোভাবেই রাজি না। মেলায় প্রায় পৌঁছেই গেলাম, তখনই ইতিয়াপুর মোবাইলে কল আসলো। হ্যালো ভাইয়া, বলো। ভাইয়া? তার মানে সাদির ভাইয়া? হায় আল্লাহ, উনি আবার কেন কল করেছেন? ইতিয়াপুর কথাগুলোই শুনছি, কিন্তু ও পাশ থেকে কি বলছে সাদির ভাইয়া কিছুই তো শুনছি না। আরে না ভাইয়া, একটু পরেই চলে যাব। চলেই এসেছি এখন, আবার ব্যাক করাটা ভালো হবে না। তুমি পাশেই মিটিং করছো, তো এখানে ঝামেলা হবে কেন? আচ্ছা, তুমি এমনি বেশি করো, কিচ্ছু হবে না। শেফা আর চুমুকে দেখে রাখবো। রাখছি, আল্লাহ হাফেজ। কল কাটতেই আমরা নেমে মেলায় ঢুকছিলাম, আর তখনই ঝুমু এক প্রকার লাফিয়ে ইতিয়াপুর কাছে চলে গেল। এই বড় আপি, ভাইয়া কি বলছিল? ভাইয়া নাকি কাছেই আছে, প্রেস ক্লাবে মিটিং হচ্ছে। ভাইয়ার ধারণা এদিকে গন্ডগোল হতে পারে, তাই মা থেকে আমরা এখানে এসেছি শুনেই কল করলো, বাসায় চলে যেতে বললো। এই কথা শুনে আমি ইতিয়াপুকে বললাম, তোমার ভাইয়া তো নেতা মানুষ, ওনার কাছে শুধু মারামারি খবর আর গন্ডগোলের খবর থাকে। তবে উনি কি জানে না গুন্ডাদের মেলায় কোনো কাজ থাকে না? সাদিক ভাইয়ার কথা বাদ দাও তো, চলো এখন ঘোরা যাক। বলেই আমি ইতিয়াপু আর ঝুমুর হাত ধরে দৌড় দিলাম একটা। চারপাশে এত মানুষ, এই বিকাল বেলায় মেলায় ঘুরতে বেশ ভালো লাগছে। অনেক জিনিস কিনলাম, ভাবির জন্য একটা সুন্দর হিজাব আর একজোড়া জুতা কিনলাম। আমার জন্য জুতা আর হিজাব নিলাম, আর ভাবি আর আমার জন্য চুড়ি নথ রিং কিনলাম। ইতিয়াপু ঝুমো নিল অনেক কিছু। মেলায় নানান জিনিস খেলাম। একটু পরেই বাসার জন্য রওনা দিব। 3জনে আইসক্রিম খাচ্ছি আর আশেপাশের পরিবেশ দেখছি আর হাঁটছি। তখনই আবার কল এলো ইতিয়াপুর মোবাইলে। মুহূর্তে ইতিয়াপুর মুখের অবস্থা পাল্টে গেল। মোবাইল রেখে আপু কিছু বলতে যাবে, হঠাৎ ধুম করে কিছু একটা ব্লাস্ট হলো। সাথে সাথে আশেপাশের সবার এক ভয়ঙ্কর চিৎকার আর ছুটোছুটি শুরু। ইতিয়াপু আমাকে এক হাতে আর অন্য হাতে ঝুমুকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন যেন আমার মাথা কাজ করছে না। আমার কোনো ফিলিংসই আসছে না। কানের পাশে ভো ভো করছে সবকিছু। ছোটকাল থেকে এটাই আমার সমস্যা, অতিরিক্ত শোক চেঁচামেচি শব্দ শুনলেই আমি একদম ফ্রিজড হয়ে যাই। ইতিয়াপু আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি আমার যেন পা চলছে না ঠিক।
এদিকে চারদিকে মানুষের ছুটাছুটিতে ইতির হাত আমার হাত থেকে ছুটে গেল, আর শেফা হারিয়ে গেল এক বিশ্রী ভিড়ের মাঝে। সেখানে পড়ে আছে মানুষের অর্ধ মৃতদেহ বা পোড়া লাশ, আর চারপাশে চলছে এক ভয়ঙ্কর মারামারি, যে যাকে মেরে বাঁচতে পারে। আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। ব্যাগ, মোবাইল, হাতের প্যাকেট কই গেল কিছুই মনে নেই। আশেপাশে মারপিট দেখে প্রাণটা এক্ষুনি বের হয়ে যাবে মনে হচ্ছে আমার। এই কান্না, আওয়াজ, মারামারি আর নিতে পারছি না আমি। ভয়ে আতঙ্কে একপাশে ভ্যানের আড়ালে গুটিসুটি মেরে বসে পড়েছি। একটু আগে হুঁশ না থাকলেও এখন আস্তে আস্তে আমার মাথার ভারী ভাবটা কমে আসছে। হঠাৎ কেউ একজন ভ্যানটা এক টান মেরেই নিয়ে নিল। আমি দ্রুত উঠে দাঁড়িয়ে গেলাম। পিছন ফিরতেই দেখি একটা ছেলে বড় একটা ছুরি নিয়ে হিংস্রভাবে তাকিয়ে আছে আমার দিকে। আবার সেই অজানা ভারটা মাথায় চেপে ধরলো। আমি কোনো মতে পিছের দিকে ফিরে চলে যেতে নিলেই ছেলেটা আমার ওড়না ধরে টান দিল, আর আমি না চাইতেও থেমে গেলাম। ছেলেটার সাথে আরো দুজন চোখ হলো। আমার দিকে এগিয়ে আসতে নিলেই আমি আতঙ্কে দুই হাত দিয়ে চোখ দুটো ঢেকে জোরে জোরে মা, বাবা, ভাইয়াদের ডাকতে লাগলাম। এই চুপ কর, তোকে আমরা প্রাণে মারবো না, জাস্ট তোর দেহ। আর কোনো আওয়াজ শুনলাম না ছেলেটার, কিন্তু একটু পরেই এদের তিনজনের আর্তনাদ শুনতে পেলাম। চোখ থেকে হাত সরিয়ে দেখলাম সাদিব ভাইয়া। হাতে ওনার লম্বা একটা ছুরি, সাদা পাঞ্জাবিতে রক্তে মাখামাখি, ওনার মুখে হাতের রক্তের ছিটা। ওনার সবুজ চোখগুলো ঠিক এই রক্তের কালার হয়ে আছে। নিচের দিকে তাকিয়ে দেখলাম ছেলেগুলোর গলার দিকটায় কাটার কেমন যেন করছে এরা। আমার কাছে এসেই সাদিব ভাই আমার সামনাসামনি দাঁড়ালেন। পিছে ওনার বডিগার্ডস আছে। আমি ঘটনার অবস্থা দেখে এখনো দাঁড়িয়ে আছি বরফের মতো। মাথা উঁচু করে সাদিব ভাইয়ের দিকে তাকাতেই দেখি উনি ভ্রু কুঁচকে আমার দিকেই তাকিয়ে আছেন। হঠাৎ করে উনি ওনার রক্ত মাখা হাতটা পিছের বডিগার্ড থেকে পানি নিয়ে ধুয়ে রুমালে মুছে আমার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে আমাকে ওনার বুকের সাথে খুব শক্তভাবে মিশিয়ে দিলেন। সাথে সাথে আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো উপক্রম হলো। সাদিব ভাইয়ের কথা শুনে আমি আরো গভীর শোকে চলে গেলাম। ঠিক আছিস তুই? বারবার মানা করা সত্ত্বেও কেন আমার কথার বিরুদ্ধে গিয়েছিলি তোরা? আজকে যদি বড় কিছু একটা ঘটে যেত? ওই দুই অমানুষ গাড়িতে আছে, বাসায় চল আজকে, তোদের হাড্ডি আমি নিজ হাতে ভাঙবো। এতক্ষণ আমি ঠিক থাকলেও এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি জ্ঞান হারাবো। কারণ যেই সাদিব ভাই আমার সাথে বকা ছাড়া কথা বলে না, সব সময় আমায় রাগ দেখায়, সেই উনি আজকে আমায় হঠাৎ জড়িয়ে ধরলেন। আর আজকে বাসায় নিয়ে নির্ঘাত উনি আমার হাড্ডি ভাঙবেন। হ্যাঁ, ভেবেছিলাম এই মারামারি কাটাকাটি যুদ্ধ শেষ। সাদিব ভাইয়া আমাকে ওনার বুক থেকে ছাড়িয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন, আর সামনে হাঁটছিল ওনার বডিগার্ডসরা। হঠাৎ করে আরো একদল লোক চিল্লিয়ে মেলার দিকে প্রবেশ করতে লাগলো। তারা এলো পাতাড়ি গুলি চালিয়ে যাচ্ছিল। ঘটনার আকস্মিকতায় সাদিব ভাইয়া এবার আমাকে ওনার পিছে দাঁড় করিয়ে দিলেন, আর আমি ভয়ে ওনার পাঞ্জাবি খামচে ধরে আশেপাশে উকি দিতে লাগলাম। সাদিব ভাইয়ের পেছন থেকে আমার মাথাটা বের করে সামনের দিকে দেখতে লাগলাম, কিন্তু আমার যে হাইট, কিছুই দেখতে পারছি না। সামনে ওনার দামড়া বডিগার্ডস আছে। মাথা উঁচু করে সাদিব ভাইয়াকে দেখার চেষ্টা করলাম। ওই লম্বা জিরাফটা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আর আমি ওনার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে একটা হাসি দিলাম। আর হাসিটা হয়তো ওনার পছন্দ হয়নি, তাই উনি সামনে ফিরে গেলেন। একটু পরেই গুলির শব্দ বাড়তে লাগলো, আর সাদিব ভাইয়া আমার দিকে না ফিরেই ওনার এক হাত দিয়ে আমায় আরো ভালো করে ওনার পিঠের সাথে চেপে ধরলেন। আর আমি ওনার স্পর্শে কেঁপে উঠলাম, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছিলাম এখন কিছু একটা ঘটবেই ঘটবে। হঠাৎ ওনার দুইজন বডিগার্ডস গুলিবিদ্ধ হলেন, আর সাথে সাথেই উনি ওনার পেছন থেকে পাঞ্জাবি সরিয়ে গানটা বের করলেন। আমি প্রথম জীবনে গুলি, গোলাগুলি, মারামারি সচক্ষে দেখছি। যদিও আমার এখন ভয়ে অজ্ঞান হওয়ার কথা, কিন্তু এখন আমার একটু ভয় লাগছে না। এইসব গোলাগুলিতে মাথা ভার লাগছে শুধু। সারা জীবন মুভিতে এইসব দেখেছি, কিন্তু এখন বাস্তবে দেখতে মনে কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করছে। সাদিব ভাই আমাকে হঠাৎ বলে উঠলেন, এই শেফা, কানে হাত দে, না হলে তো সমস্যা হবে। কি এক অবস্থা এসে পড়লাম, না তোরা এখানে আসতি আর না আমাকে সব মারামারি করতে হতো। আপনাকে কে আসতে বলেছিল? আমি বলেছিলাম? আপনি নিজে কারবারি করতে এসেছেন, আবার আমার সাথে চিল্লাচ্ছেন কেন? আমি না আসলে আজকে কি হতো সেটা তুই খুব ভালো করে জানিস। এখন কানে হাত দে বেয়াদব। ওনার কথা মতো কানে হাত দিলাম, আর অবাক চোখে সাদিব ভাইয়ার পেছন থেকেই এই লম্বা জিরাফটাকে দেখছি আমি। কিভাবে ফায়ারিং করছি উনি।
ওরা চোখে মুখে প্রচন্ড রাগ দেখতে পাচ্ছি, কানে ভালো করে হাত দেওয়ার পরেও গুলির শব্দটাতে মাথায় ঝনঝন করছে। হঠাৎ খেয়াল করলাম সাদিক ভাইয়া ওনার বাম হাত দিয়ে আমার কোমর জড়িয়ে দিলেন। আমি অবাক চোখে তাকিয়ে ওনাকে কিছু বলতে যাব, এর আগেই উনি আমাকে আলগে দিলেন, আর সাথে সাথে দিলেন এক দৌড়। সাদিক ভাইয়া আমাকে এক হাতে আলগে দৌড়াচ্ছেন, আর চারপাশে ওনাকে ওনার বডিগার্ডরা দৌড়াচ্ছে আর ফায়ারিং করছে। আমার মনে হচ্ছে আমি কোনো ফিল্মের শুটিং করছি। বেশ মজা লাগছে আমার এই মুহূর্তটা। গাড়ির কাছে এসে আমাকে সাদিক ভাইয়া নামিয়ে দিলেন, আর আমাদের দেখে ইতি আপু আর ঝুমু গাড়ি থেকে নেমে এলো, আর সাথে সাথে সাদিক ভাইয়ার বকা শুরু। গাড়ি থেকে নামলেন কেন আপনারা? বারবার মানা করা সত্ত্বেও আপনারা কথা শোনেনি কেন? এই যে এই অপদার্থটাকে আমার দিকে আঙুল দেখিয়ে রেখেই তো দুই বোন পালিয়েছিলি। এটার কিছু হলে খালামণিকে কি উত্তর দিতি বল? আর তুই শেফা, ইতিদের সাথে থাকতে পারিসনি? আরে আপনি ওদের কেন বকা দিচ্ছেন? ইতি আপু আমার সাথেই ছিল, ইনফ্যাক্ট আপু আমার হাত ধরেই ছিল। ভিড়ের মাঝে আমিই ছুটে গিয়েছিলাম। এখানে কারো কোনো দোষ নেই। যদি কারো দোষ থাকে সেটা আপনার। আপনি বড় নেতা হন আর বড় বিজনেসম্যান হন, কিন্তু যেই সেই আপনি তো মারপিটই করবেন। আপনার জন্যই তো আজকে মেলায় এতগুলো মানুষের প্রাণ গেল। কথাগুলো একদমই বলেই আমি নিজের মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে সামনের দিকে তাকালাম। সাদিক ভাই আমার দিকে হিংস্র ভাবে তাকিয়ে আছে, যেন এক্ষুনি কাছে পেলে কাঁচা খেয়ে ফেলবেন আমায়। সরি ভাব। কথা শেষ করার আগে সাদিক ভাইয়া জোরে একটা লাথি দিলেন গাড়িতে, আর পুরো গাড়ি কেঁপে উঠলো। আমার দিকে তেড়ে এসে আমার দুই বাহু চেপে ধরলেন। ইতিয়াপুর ঝুমু তো সাদিক ভাইয়ার অবস্থা দেখে কিছু বলতেই পারছে না, আর সাদিক ভাইয়া আমার বাহু এত জোরে চেপে ধরলেন আমার চোখে পানি চলে এলো। কি হিংস্র এই লোকটা! সাদিক ভাইয়া আমাকে কিছু বলতে যাবে এর আগেই আমি ওনার দিকে চোখ তুলে একবার তাকালাম, আর উনি সাথে সাথেই আমার বাহু ছেড়ে দিলেন। ইতিজুমান, এই দুই অমানুষকে নিয়ে গাড়িতে ওঠ। সোজা খালামণিদের বাসায় যাবে। বাসায় গিয়ে আজকে তোদের অবস্থার 12টা আমি বাজাবো। কথাগুলো বলেই সাদিক ভাইয়া ওনার চুলে হাত বুলিয়ে চুলগুলো উপরের দিকে ঠেলে দিয়ে ওনার গাড়ি করে চলে গেলেন উনি। উফ, যাক বাবা, বেঁচে গেলাম। তখন যদি চোখের পানি না দেখাতাম এই লোক আমার মেরে চাকটা করে দিত একদম। রাগী জিরাফটা চলে গেলেই আমরা গাড়িতে উঠে পড়লাম। এতক্ষণ খারাপ না লাগলেও এখন মাথাটা কেমন যেন করছে আমার। এত মানুষের আর্তনাদ আহাজারি সব আবার কানে বাজছে, আর সব লাশগুলো ছবি চোখে ভাসছে আমার। কি বিভৎস সেই চেহারাগুলো। সিটে হেলা দিয়ে চুপচাপ শুয়ে রইলাম। পাশে ইতিয়াপুর ঝুমুও চুপ। আজ যে এত কিছু হয়ে যাবে কেউ ভাবেনি। বাসায় পৌঁছেই আমরা তিনজনই আমার রুমে চলে গেলাম। ঘড়িতে এখন সন্ধ্যা 6:30। মা হয়তো নামাজে, আর ভাবি হয়তো রুমে রেস্ট করছে। আমরা এক প্রকার চোরের মতো করেই ঘরে ঢুকলাম। রুমে গিয়ে একে একে তিনজনই শাওয়ার নিয়ে নিলাম। আমি বাসার ড্রেস, প্লাজো আর টপস পরে নিলাম, আর ঝুমুও আমার মতো সেম ড্রেস পরে নিল। ইতিয়াপুকে আমার থেকে একটা কামিজ সেট দিলাম। ইতিয়াপু বয়সে আমাদের বড় হলেও আপুর হাইট সাইজ সবই আমাদের মতো, তাই আমরা তিন বোন সবাই একে অপরের ড্রেস পরতে পারি। আর তাছাড়া কিছুদিন পরে আপু অন্যের বউ হয়ে যাবে, তাই আপুর ধারণা আমাদের মতো এসব টপস পরলে তাকে এখন বেমানান লাগবে। ফ্রেশ হয়ে তিনজন নিচে নামলাম। মা আর ভাবি টেবিলে নাস্তা সার্ভ করছে। আমাদের দেখে দুজনেই ভূত দেখার মতো চমকে উঠলো। কি রে ফুল, ইতি, জুমান, তোমরা কখন আসলে? এই তো একটু আগেই। আমরা টায়ার্ড ছিলাম, তাই তোমাদের কিছু না বলে ফ্রেশ হয়ে গেলাম। হ্যাঁ, শেফা ঠিক বলেছে। ভাবি, অনেক খিদা লেগেছে ভাবি। খালামুনি, খেতে দাও কিছু। ও আচ্ছা, এই যে আয়, বস, খেয়ে নে। ঝুমু তো আগেই বসে গেল খেতে। সবার সাথে কথা বলতে বলতে আর মজাদার নাস্তা খেয়ে সময়টা ভালোই চলছিল, কিন্তু বিপত্তি ঘটলো তখনই, যখন ভাবি জিজ্ঞেস করলো, কি রে, কি কি কিনলে মেলা থেকে? এইগুলো তো বললে না। এই ফুল, ভাবির জন্য কি এনেছো তুমি? ভাবির কথা শুনে আমি, ইতিয়াপু আর ঝুমু একসাথে কাশতে শুরু করলাম। কাশতে কাশতে আমরা তিনজন একে অপরের দিকে তাকাচ্ছি আর ইশারা দিয়ে জিজ্ঞেস করছি কি বলবো এখন। এত কিছু না ভেবে আমি বলে উঠলাম, কি যে বাজে মেলা ছিল না ভাবি। একটা জিনিসও যদি ভালো হতো তাহলে অবশ্যই কিনতাম, কিন্তু এত বাজে মেলা হবে আমি কখনো ভাবিনি, তাই না গার্লস? আমার কথা শুনে বাকি দুজন মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ করতে লাগলো। আস্তে আস্তে নাস্তার টেবিলে ইসলাল ভাইয়া, রাফসান ভাইয়াও যোগ দিল। ঝুমু তো ছোট ভাইয়া, মানে আমার রাফসান ভাইয়াকে দেখেই লজ্জায় লাল হয়ে গেল।
ছোট ভাইয়া বসলো ঝুমুর পাশে আর